পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের জন্ম বা আবির্ভাব নিয়ে আমরা আসলে কতটুকু জানি? কোনো ঐশ্বরিক শক্তির কারণে কি পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটে, নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? এই সব কিছু নিয়ে কথা বলবো আমার আজকের ভিডিওতে। ওয়েলকাম টু অনবোর্ড উইথ ছেত্রীর নতুন এপিসোডে। আসলে প্রাণের আবির্ভাব পৃথিবীতে নয়, মহাকাশে হয়েছিল। আমরা আসলে কতটুকু জানি যে আমাদের ডিএনএ এবং একটি কলার ডিএনএ প্রায় 60% একই রকম। কারণ হলো মানুষ এবং কলার এনসেস্টার একই ছিল, অর্থাৎ মানুষ আর কলার রুট বা মূল একই জায়গা থেকে এসছে। এখন আপনি যদি 3.8 বিলিয়ন ইয়ার্স পেছনে গিয়ে দেখেন, তাহলে জানতে পারবেন পৃথিবীর সকল প্রাণের এনসেস্টার একই ছিল, যার নাম LUCA, লুকা নামের ফুল ফর্ম হলো লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার। বিজ্ঞানীরা বলেন লুকা গরম পরিবেশে থাকতে পছন্দ করে এবং আজ পর্যন্ত পৃথিবীতে যেখানেই প্রাণের দেখা মিলেছে, যেমন গাছপালা, অ্যানিমাল, ফাঙ্গাস, অ্যালগি, ব্যাকটেরিয়া ইত্যাদি, এগুলো সকলেই একটি মাত্র অর্গানিজম থেকে ইভলভ হয়েছে। বিজ্ঞানীরা এত কিছু জানতে পেরেছে, কিন্তু এখনো লুকার আকার আকৃতির ব্যাপারে জানতে পারেনি। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই লুকার জন্ম কিভাবে হলো এবং লুকা পৃথিবীতে আসলো কিভাবে? এই রহস্যের গভীরে যাব আমার আজকের ভিডিওতে, এবং সেই সাথে আলোচনা করব কিভাবে নন লিভিং থিং থেকে লিভিং থিং এর সৃষ্টি হয়েছে। আসলে কথাটি শুনতে গেলে অবিশ্বাস্যই লাগে, কিভাবে জড় বস্তু থেকে আবার প্রাণের সন্ধান পাওয়া যায়। এখন থেকে প্রায় 200 বছর পূর্বে বিজ্ঞানীরা ভাবতো কোনো না কোনো লাইফ ফোর্স নামক ব্যাপার আছে, যা সকল জীবের ভেতর রয়েছে এবং এর ফলে জীব বেঁচে থাকে। কিন্তু 1780 সালে একজন ফ্রেঞ্চ কেমিস্ট অ্যান্টনি ল্যাভোইসিয়ার প্রথমবার একটি এক্সপেরিমেন্ট করেন, যেটা প্রমাণ করে নন লিভিং থিং লিভিং থিং থেকে আলাদা নয়। তিনি একটি গিনিপিকের ওপর এক্সপেরিমেন্ট করেন। উনি দেখতে চেয়েছেন এই গিনিপিকের বডি হিট দিয়ে বরফ গলাতে কতটা সময় নেয়, সেই সাথে কতটুকু পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে রিলিজ করে। তারপর সেই গিনিপিকের জায়গায় কয়লা ব্যবহার করা হয় এবং সেই কয়লার কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ মিল রাখা হয় গিনিপিকটার সাথে, এবং বরফ গলার পরিমাণ মেপে রাখা হয়, যা সমান সমান পাওয়া যায়। এই পরীক্ষার পর উনি বলেন লাইফ একটি কেমিক্যাল প্রসেস। নন লিভিং থিংস এবং লিভিং থিংস উভয় একই কেমিক্যাল প্রিন্সিপালসে কাজ করে। 1790 সালে ইটালিয়ান ডাক্তার লুইগি গালভানি কিছু মৃত ব্যাঙ নিয়ে কাজ করছিলেন। উনি ব্যাঙের পাগুলো ব্রাশ হুকে ঝুলিয়ে রেখেছিলেন এবং হাতে একটি স্টিলের ব্যাট নিয়ে রেখেছিলেন। স্টিলের ব্যাটটি ব্যাঙের পায়ে লাগার পর পাগুলো কাঁপা শুরু করে দেয়। মৃত ব্যাঙের পা কাঁপতে দেখে উনি ভাবেন প্রাণের আবিষ্কার হয়ে গেছে। লুইগি এই আবিষ্কারকে নাম দেন অ্যানিমাল ইলেকট্রিসিটি এবং দাবি করেন সকল লিভিং থিং এর মধ্যেই ইলেকট্রিসিটি বিদ্যমান। কিন্তু উনার এই থিওরি মিথ্যা প্রমাণিত হয় অ্যালেসান্ড্রো ভল্টার কাছে। অ্যালেসান্ড্রো ভল্টা বলেন এটি ব্যাঙের পায়ের কারণে নয়, মেটাল দুটোর কারণে হচ্ছে। স্টিলের ব্লেড যখন ব্রাশের হুকে আটকায়, তখন ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ভল্টা এই থিওরি ব্যবহার করে পৃথিবীকে সর্বপ্রথম ইলেকট্রিক ব্যাটারির সাথে পরিচয় করান, যে ব্যাটারি আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি। আপনারা দেখবেন তাতে ভোল্টেজ লেখা থাকে। এই ভোল্টেজ এসছে বিজ্ঞানী ভল্টা এর নাম থেকেই। তারপরও অনেকে মানতে নারাজ ছিলেন এবং দাবি করেছিলেন লিভিং থিং এর মধ্যে কোনো না কোনো স্পেশাল এনার্জি তো অবশ্যই আছে, যা নন লিভিং থিং এর মধ্যে নেই। লিভিং থিং এর মধ্যে যে সকল কম্পাউন্ড পাওয়া যায়, যেমন ফ্যাট, প্রোটিন, সুগার, এগুলো কোনো নন লিভিং থিং এর মধ্যে পাওয়া যায়নি। ঠিক সেই সময় অর্গানিক কেমিস্ট্রি এবং নন অর্গানিক কেমিস্ট্রির জন্ম হয়। কখনো কি ভেবে দেখেছেন এই এক সাবজেক্টের আলাদা আলাদা নাম কেন? এর কারণ হলো বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ডসগুলো মানুষ এবং লিভিং থিংসে পাওয়া যায়, আর এই রকম অর্গানিক কম্পাউন্ডস নন লিভিং থিং এর মধ্যে পাওয়া যায়। এই কারণেই বিজ্ঞানীদের ধারণা ছিল শুধুমাত্র মানুষ এবং লিভিং থিংস এর মধ্যেই অর্গানিক কম্পাউন্ডস পাওয়া যায়। তাই হয়তো কোনো না কোনো শক্তি অবশ্যই আছে, যার কারণে এই অর্গানিক কম্পাউন্ডসগুলো সৃষ্টি হচ্ছে। আর এই রহস্য উন্মোচন করার সুযোগ হয়েছে 1928 সালে। তখন একজন জার্মান কেমিস্ট ফ্রেডরিক ভোলার ভুলবশত ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড বানিয়ে দেন। অ্যামোনিয়াম সাইনেটকে ইউরিয়াতে রূপান্তর করে দেন তিনি, সেই কম্পাউন্ড যা আমাদের সকলের ইউরিনে পাওয়া যায়। আর তখন এই এক্সপেরিমেন্টটি সকলকে অবাক করে দেয়। সুতরাং সেখান থেকেই প্রাণ শক্তির কনসেপ্ট ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু করে।
1850 সালে প্যারিসের একজন কেমিস্ট মার্সেলিন বার্থেলো এই পুরো কনসেপ্টের ইতি টানার জন্য কাজ শুরু করেন। তিনি বলেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেনের সাহায্যে আমি সকল অর্গানিক কম্পাউন্ডস বানিয়ে দেখাতে পারবো। তিনি সর্বপ্রথম তৈরি করেন হাইড্রোকার্বন, তারপর অ্যালকোহল, এরপর ইস্টার্স এবং অবশেষে অর্গানিক অ্যাসিডও তৈরি করে দেখিয়ে দেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এইচএসসিতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেছি। এখন ধরে নেওয়া যাক কেমিক্যাল রিয়াকশন দিয়ে অর্গানিক কম্পাউন্ড তৈরি করা যায়, কিন্তু অর্গানিক কম্পাউন্ড তো কোনো প্রাণ শক্তি নয়, সাধারণত তারা জীবিত না। তাহলে মানুষের মধ্যে এই লাইফ, জীবন বা প্রাণ কোথা থেকে এসছে? এর উত্তর পাওয়ার জন্য লাইফকে ডিফাইন করা জরুরি। আর সেই সাথে আসলে কি বোঝা যায় চলাফেরা করতে পারার ক্ষমতাই কি আসলে জীবিত থাকা? তাহলে সেভাবে দেখলে তো গাছপালা চলতে পারে না, তার মানে তো এই না যে তাদের প্রাণ নেই। আর তাই এখন আমরা যদি বলি লাইফের মানেই হচ্ছে রিপ্রোডিউস করা, যারা রিপ্রোডিউস করতে পারে তাদের মধ্যেই লাইফ বা প্রাণ শক্তি রয়েছে। যেমন প্ল্যান্টস, অ্যানিমেলস, ব্যাকটেরিয়া, এরা সবাই রিপ্রোডিউস করতে পারে, কিন্তু খচ্চরের মতো প্রাণীরা তো রিপ্রোডিউস করতে পারে না। তাহলে এই ডেফিনেশনও কি ঠিকঠাক নয় বলা যায়? 2011-তে বায়োফিজিস্ট এডওয়ার্ড ট্রাইফোনোভ লাইফের ডেফিনেশন বের করার চেষ্টা করেছেন এবং তখন তিনি 123টি আলাদা আলাদা ডেফিনেশন খুঁজে পান। এই সকল ডেফিনেশনের মধ্যে একটি কমন ব্যাপার ছিল, তা হলো লাইফ ইজ সেলফ রিপ্রোডাকশন উইথ ভেরিয়েশনস। এই প্রোডাকশনে এমন কিছু ক্রিয়েচার অ্যাড হয়ে গেছে, তারা রিপ্রোডাকশনের মাধ্যমে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু নিজেরা রিপ্রোডাকশন করতে পারে না। এখন যদি আমরা নন লিভিং থিংস এবং লিভিং থিংসের রূপান্তর হওয়ার রহস্য উন্মোচন করতে চাই, তাহলে এদের মাঝে পার্থক্য খুঁজে বের করতে হবে আমাদের। আর পার্থক্য খুঁজে বের করতে হলে প্রথম পার্থক্য হলো কমপ্লেক্সিটি। লিভিং থিংসের ভেতরে অনেক বেশি কেমিক্যাল কম্পাউন্ডস দেখতে পাওয়া যায়, অন্যদিকে নন লিভিং থিংসে এত কমপ্লেক্সিটি নেই। আর দ্বিতীয় পার্থক্য হলো এখানে মেটাবলিজম। আমরা নর্মালি জানি সকল জীবিত প্রাণের বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করা প্রয়োজন, এনার্জি পাওয়ার জন্য খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সকল প্রাণী খাবার গ্রহণ করে, গাছপালা সূর্যের আলো গ্রহণ করে, আর ব্যাকটেরিয়াও তাদের আশেপাশ থেকে কিছু না কিছু গ্রহণ করে থাকে শক্তি সঞ্চয় করার জন্য। একেই বলা হয় মেটাবলিজম। পৃথিবীতে জীবন ধারণকারী সকল কিছুতেই মেটাবলিজম দেখা যায়। আর তৃতীয় পার্থক্য হলো বাউন্ডারি। যেমন আমাদের স্কিন সেলস হলো একটি সীমানা, যা বাইরের দূষিত আবহাওয়া থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। আবার গাছপালাতেও তাদের আলাদা কোষ এরকম বাউন্ডারি কাজ করে থাকে। ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে সেল ওয়াল ঠিক এই একই কাজ করে থাকে। ভেতরে যা আছে তা থেকে বাইরের সকল কিছু থেকে আলাদা রাখাই এর কাজ। আর ফোর্থ কন্ডিশন হলো রিপ্রোডাকশন বা রেপ্লিকেট। ছোট ছোট মাইক্রোসেলসও নিজেকে রেপ্লিকেট করতে পারে, এতে ডুপ্লিকেট আরেকটি কোষ তৈরি হয়ে যায়। এখন আসল কথা হচ্ছে নন লিভিং থিং থেকে লিভিং থিং এ রূপান্তরিত হতে অনেক সময় লেগে গিয়েছিল। এই রূপান্তর 1 বা 2 বছরে হয়নি। অনেক বিজ্ঞানীরা দাবি করেন আগে যখন পৃথিবীতে বিভিন্ন কমেট আঘাত করেছিল তখন প্রাণের সূচনা হয়। এই থিওরিকে প্যানস্পার্মিয়া থিওরি বলা হয়। আর এই থিওরি মোতাবেক প্রাণের সূচনা পৃথিবীতে নয়, মহাকাশে হয়েছিল। কথাটি শুনতে একটু আজব মনে হলেও আজকের দিনে আমাদের কাছে এর খুবই শক্ত প্রমাণ রয়েছে। 1930 সালে স্পেকট্রোস্কোপির মাধ্যমে যখন বিজ্ঞানীরা আমাদের মহাকাশে স্টাডি করে দেখেন, তখন জানা যায় মহাকাশের ভেতর অনেক কমপ্লেক্স মলিকিউলস বিদ্যমান রয়েছে। প্রথমে মিথাইল ও সায়ানাইড মলিকিউলস পাওয়া গিয়েছিল মহাকাশে, তারপর অ্যামোনিয়া, পানি ইত্যাদি অন্যান্য মলিকিউলসগুলো পাওয়া যায়। একটা সময় যখন মহাকাশে অ্যালকোহল পাওয়া গেল, তখন তা ব্যাপক আকারে চারদিকে নিউজ করা হয়। ডিএনএ ও আরএনএ সরাসরি আমরা মহাকাশে না পেলেও এদের বিল্ডিং ব্লকস বা স্ট্রাকচার অনেক আগেই আমরা মহাকাশে পেয়েছি। ডিএনএ ও আরএনএ এর কোর কম্পোনেন্ট হলো রাইবোজ। 25,000 লাইট ইয়ার্স দূরে কিছু গ্যাস ক্লাউডে আমরা এই রাইবোজের দেখা পাই। সায়েন্টিস্ট জেমস লাভলক বলেন, ইউনিভার্স একটি বিশাল ওয়্যারহাউস। জীবনের বা প্রাণশক্তির সকল স্পেয়ার পার্টস সেখানে পাওয়া যায়। বর্তমানে অধিকাংশ বিজ্ঞানীরাই বিশ্বাস করেন মহাকাশ নিজেই একটি কেমিক্যাল ফ্যাক্টরি। সোলার সিস্টেম, মিটর ও কমেটসের মধ্যে আগে থেকেই কমপ্লেক্স মলিকিউলস বিদ্যমান ছিল, যা পরবর্তীতে পৃথিবীতে এসেছিল বলে ধারণা করা হয়। এখন পৃথিবীতে প্রাণের আরম্ভ কিভাবে হয় তা জানতে হলে আমাদের বুঝতে হবে প্রিমর্ডিয়াল স্যুপ হাইপোথিসিস থিওরি। এই থিওরি অনুযায়ী পৃথিবীতে একটি গরম পানির পুকুর ছিল। এই পুকুরে বজ্রপাত হয় এবং ভলক্যানো থেকে নির্গত হওয়া গরম তাপমাত্রা মিশ্রিত হয় এবং তা থেকেই প্রাণশক্তির সূচনা হয়। Lightning strikes the chemical soup at the right place and the right time.
billions of volts of electricity, trigger a chain of improbable coincidences to create the first ever cell. 1871 সালে চার্লস ডারউইন বলেন, কোনো গরম পানির পুকুরে অ্যামোনিয়া, ফসফেট, ইলেকট্রিসিটি, লাইট ও হিটের উপস্থিতির কারণে সর্বপ্রথম প্রোটিন উৎপন্ন হয়। সেই প্রোটিন থেকে পরবর্তীতে লাইফ ইভলভ হয়েছে হয়তো, কিন্তু আসলেই কি এগুলো সত্য? সত্যতা জানতে স্ট্যানলি মিলার ও হ্যারল্ড ডিউরে 1953 সালে এর একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করেন। ওনারা 5 লিটারের একটি বড় গ্যাস কন্টেনার নেন এবং এতে অ্যামোনিয়া গ্যাস, মিথাইল গ্যাস এবং পানির বাষ্প ভরে রাখেন। তারপর এতে ইলেকট্রিক স্পার্কস দিতে থাকেন এবং কয়েক সপ্তাহ পর ওনারা বেশ অবাক করা একটি বিষয় দেখতে পান। ওনারা দেখতে পান গ্লাস কন্টেইনারের ভেতরে লাইফের বিল্ডিং ব্লকস সৃষ্টি হচ্ছিল। সুতরাং এই পরীক্ষা থেকে প্রমাণিত হয়, যদি আমাদের কাছে র ম্যাটেরিয়ালস এবং সঠিক কন্ডিশন থাকে তাহলে লাইফের বিল্ডিং ব্লকস নিজে নিজেই সৃষ্টি হয়ে যায়। আবার 2009 সালে জন সাদারল্যান্ড একটি এক্সপেরিমেন্ট করেন যেখানে হাইড্রোজেন সায়ানাইড, অ্যাসিটাইলিন ও ফসফেটের মতো সিম্পল মলিকিউলসের সাথে আলট্রা ডায়োলেট মিক্স করে আরএনএ উৎপন্ন করা সম্ভব। একটি থিওরি অনুযায়ী আরএনএ সর্বপ্রথম সৃষ্টি হয় এবং তারপর সৃষ্টি হয় প্রোটিন এবং অবশেষে ডিএনএ জন্ম হয়, কারণ একমাত্র আরএনএই পারে নিজেকে সেলফ রেপ্লিকেট করতে। এরাই মাল্টিপ্লাই হয়ে প্রোটিন সৃষ্টি করে এবং অবশেষে প্রোটিন থেকে তৈরি হয় ডিএনএ। এখন এত বড় লম্বা আলোচনার পরে শেষ প্রশ্ন আসে, সেটা হলো বাউন্ডারির সৃষ্টি হলো কিভাবে? বাউন্ডারি বলতে বোঝানো হয়েছে সীমানা, যা কোষের ভেতরের অংশকে বাইরের আবহাওয়া থেকে আলাদা রাখে, বলতে পারেন সেভ করে। একটি সহজ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে পারি। যেমন আমরা যখনই সাবান বা লিকুইড দিয়ে হাত ধুই, তখন সাবানের মলিকিউলস এসে হাতের সকল জীবাণুতে আটকে যায়, অবশেষে পানির সাহায্যে হাত থেকে সকল জীবাণু ধুয়ে যায়। এতে একটি কোষের স্ট্রাকচার তৈরি হয় যেখানে বাইরের কোনো জিনিস ভেতরে আসতে পারে না। ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয় লিপিডস এবং পানির সংস্পর্শে আসার পর লিপিডস ছোট ছোট বাবলস তৈরি করতে লাগে, আর এই বাবলসের ভেতরেই আরএনএ ট্র্যাপড হয়ে যায় এবং একটি বাউন্ডারি সৃষ্টি হয়। আর এখন আরএনএর এই ট্র্যাপড হয়ে থাকার অবস্থাকে আমরা অবশ্যই কোষের সাথে তুলনা করতে পারি। এজন্যই কোষকে প্রোটোসেলস বলা হয়ে থাকে। প্রোটোসেলস হলো সেলস সৃষ্টির আগের অবস্থা, আর এখান থেকেই জন্ম নেয় সিঙ্গেল সেলুলার অর্গানিজম, যা পরবর্তীতে প্রাণ শক্তিতে রূপান্তরিত হয়। এখন আসা যাক মেটাবলিজম। মেটাবলিজম কিভাবে শুরু হয়? খাদ্য গ্রহণ করা কেনই বা এত দরকার? এর সহজ উত্তর হলো এনার্জি। আরএনএ যদি রেপ্লিকেট হতে চায় তাহলে তার এনার্জির প্রয়োজন হয়। সমুদ্রের গভীরে হাইড্রোথার্মাল ভেন্টস দেখতে পাওয়া যায়। এদের মধ্যে থেকে অধিক তাপমাত্রার গরম পানি বের হয়। এর কারণে বিজ্ঞানীরা মনে করেন লাইফের শুরু এখান থেকেও হতে পারে। একে হাইড্রোথার্মাল ভেন্ট থিওরি বলা হয়। এই থিওরি মোতাবেক প্রাণ শক্তি এখান থেকেই শুরু হয় এবং অনেক বিজ্ঞানী দাবি করেন লুকা এরকম কোনো স্থানেই জন্ম হয়েছিল। লুকা মানে একদম ভিডিওর শুরুতে লুকার ফুল ফর্ম আমি আপনাদেরকে বলেছিলাম, একটু খেয়াল করলেই মনে করতে পারবেন। জীবন এগিয়ে যাওয়ার সাথে সার্ভাইভ করাও কষ্টকর হয়ে উঠেছিল, কারণ হাইড্রোথার্মাল সিস্টেমের আশেপাশে পরিবেশ ভালো ছিল, গরম পানি এবং কেমিক্যাল সবকিছুই সেখানে উপস্থিত ছিল। কিন্তু যখনই কোনো কোষ এই ভেন্টস থেকে দূরে চলে যাবে, সেখানে আর আগের মতো ভালো পরিবেশ পাবে না। অন্য কোষকে খাদ্য হিসেবে গ্রহণ করা তখন এনার্জি পাওয়ার একমাত্র পথ, বা অন্য কোষের সাথে মার্জ হয়ে যাওয়া। এই দুটো সিস্টেমই আজকে আমরা পশু পাখির মধ্যেও দেখতে পাই। প্রথমটি হলো প্রেডিশন, অন্য পশু পাখিকে খেয়ে ফেলা বা খাদ্য হিসেবে গ্রহণ করা যাতে করে এনার্জি পাওয়া যায়। দ্বিতীয়টি হলো মিউচুয়ালিজম, অন্যান্য পশু পাখির সাথে মিলে খাদ্য বা এনার্জি তৈরি করা। এর একটি দারুণ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন দেখতে পাবেন মৌমাছিকে ফুলের মাঝে পরাগায়ন ঘটাতে এবং নিজের জন্য মধু সংগ্রহ করতে। 1960 সালে আমেরিকার বায়োলজিস্ট লিন মার্গুইলিস কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে এক্সপেরিমেন্ট করেন। মাইটোকন্ড্রিয়া নিজেই মেটাবলিজম করে থাকে এবং কোষকে এনার্জি প্রডিউস করে থাকে। লিন মার্গুইলিস জানতে পারেন কোষের ডিএনএ আলাদা, আবার মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আলাদা হয়ে থাকে। এতে বলা যায় মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এবং কোষের ডিএনএ একটা সময় আলাদা ছিল, যা পরে একত্রিত হয়ে একটি কোষের ভিতরে এসে পড়ে। সুতরাং মাইটোকন্ড্রিয়া হলো কোষের আসল পাওয়ার, যার কারণে সকল প্রাণীকুল শক্তি পায়।
এখন বলা যায় নন লিভিং থিং থেকে লিভিং থিং সৃষ্টি হবার প্রসেস একদিনে হয়নি, এটি ঘটতে অনেক সময় লেগেছে। স্পেসিফিকলি বলতে গেলে 2 বিলিয়ন বছর সময় লেগেছে এই ট্রান্সফরমেশনটি হতে। এবং সেই সাথে আপনাদের জানিয়ে দিতে চাই, বিজ্ঞানের এ সকল ধারণা অনেক আগেই কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনে বলা হয়েছে আল্লাহ সকল জীবন্ত সত্তাকে পানি থেকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর ওপরে একটি সুরক্ষিত ছাতা স্থাপন করেছেন। ছাতা মানে আমরা যাকে আকাশ হিসেবে দেখি। আর এই পুরো ভিডিওর আলোচনার শেষে আমরা যেই সারমর্মে এসে দাঁড়িয়েছি, এখন এটি বলা ভুল হবে না যে আমাদের সৃষ্টিতে যে সকল এলিমেন্টস প্রয়োজন তা সকল কিছুই মহাকাশে পাওয়া যায়। সো বন্ধুরা, আমার আরও অন্যান্য ভিডিওর মতো যদি আজকের ভিডিও থেকেও এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।